দুপুরের কাঠফাটা রোদের প্রখরতা কমে গিয়ে পরিবেশ শান্ত হতে শুরু করেছে। তারপরও গরম কমছে না। নাজিফাহ তার চুলগুলো উঁচু করে ব্যান্ড দিয়ে আটকে নিল। বাহিরে শুকাতে দেয়া আচারের বয়ামগুলো ঘরে এনে রাখল এক এক করে। ফাহমিদা বেগম ঘুমোচ্ছেন। দুপুর বেলা একটু না ঘুমালে অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঝারি সাইজের একটা বয়াম নিয়ে নাজিফাহ মায়ের রুমের দিকে অগ্রসর হয়। ফাহমিদা বেগম পাশ ফিরে ঘুমোচ্ছেন। উনার শিয়রের কাছে গিয়ে নাজিফাহ ধীরস্থির স্বরে ডাকল। দুইবার ডাকতেই ফাহমিদা বেগম পিটপিট করে চোখ মেলে তাকালেন। আস্তে ধীরে উঠে বসলেন তিনি। নাজিফার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেন। আচারের বয়াম নিয়ে আমি বকুল ফুফুর বাড়ি যাচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। চমকিত হন তিনি। ঘুম জড়ানো চক্ষুদ্বয় বৃহৎ আকার ধারণ করে মুহূর্তে। আতঙ্কগ্রস্ত ভয়ার্ত স্বরে বললেন, না না, ওখানে শিহাব আছে। ও যদি তোকে কোনো ইঙ্গিত দিয়ে কথা বলে তো? মাকে এক হাতে জড়িয়ে আশ্বস্ত করে বলল। আহ, মা, এসব নিয়ে ভয় পাচ্ছ কেন? এতগুলো দিন পার করার পর বুঝতে পারছি মানুষের কটু কথার ভয় তোমাদের থেকে আমার দূরে মোটেও উচিত হয়নি। তাদের কথা গায়ে মেখে আমি এতগুলো দিন কষ্ট পেয়েছি আর তোমাদেরও কষ্ট দিয়েছি। আমার উচিত ছিল তাদের কথার মুখোমুখি হওয়া, তাদের স্পষ্ট জবাব দেওয়া। ওই যে একটা কথা আছে না, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। ভদ্রতা আর পড়াশোনা করেছি সেজন্য তাদের সম্মান করতাম, তাই তারা পেয়ে বসেছিল। আসলে মানুষের উপর জবাব দিতে হয়, তাহলে পরবর্তী কিছু বলার আগে 10 বার ভাববে। মানুষের কথার থেকে পালিয়ে নয়, রুখে দাঁড়াতে হয়। আর শিহাব ভাইয়ের কথা বলছ? বকুল ফুফু শুধু উনার মনের ইচ্ছে পোষণ করেছিল, বেশি কিছু না মা। না উনার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল আর না হয়েছে বিয়ে। তাহলে কেন অতীতের সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমি ও বাড়ি যাওয়া বন্ধ করব? আমি উনার মুখোমুখি না হলেই তো হয়। সালাম ভাই তো ওখানে যাওয়া পছন্দ করেন না। কে বলেছে মা এ কথা? উনি আমাদের সন্তানের মতো স্নেহ করেন, তবে তা ব্যবহারে ফুটিয়ে তুলেন না। উনি বাহির থেকে নিজেকে যতটা কঠোর দেখান আসলে ততটা কঠোর তিনি নন। ততটা কঠোর না হলে হালিমা ভাবিকে কেন মানসিক অত্যাচার করেন? কয়েকদিন আগে উনার সাথে তোর বাবার দেখা হয়েছিল, কথাও হয়েছিল টুকটাক। পরে জানতে পেরেছি তিনি নাকি ভাবির গায়ে হাত তুলেছেন। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন এসব মানা যায়? সে কারণে আজকাল উনাকে দেখলে এড়িয়ে যাই। ওই সহজ সরল মানুষটার কষ্টের কারণ হতে চাই না। বাবার সাথে কিসের এত রাগ বলেছে কিছু? সুপ্ত রাগ কি নিয়ে সেটা বলে দিল, এই তো মিটমাট করার চেষ্টা করতাম। তোর বাবা মাঝে মাঝে মন খারাপ করে উনার জন্য। বক্ষস্থল থেকে দীর্ঘ নিঃশ্বাস নিঃসৃত হয় নাজিফার। মায়ের গালে একটা হাত রাখে। চাচিকেও একটা নজর দেখে আসব। অনেকদিন হলো উনাকে দেখি না। উনি তো তোমার হাতের আচার পছন্দ করেন, তাই এটা সাথে করে নিয়ে যাচ্ছি। দেরি না করে ঘরের বাহিরে পা দিল নাজিফা। সেই দিকে পলকহীন তাকিয়ে রইলেন ফাহমিদা বেগম। নাজিফা বুঝো দিয়ে গেলেও উনি মনকে বুঝো দিতে পারছেন না। মা তো সন্তানের কষ্টের কথা চিন্তা করে যে উনারও মন কাঁদে। চুলোর দিকে অসহায় চোখে তাকিয়ে আছে তুবা। আজ সারাদিনেও গ্যাস আসেনি। দুপুরে তাহমিদ বাহির থেকে খাবার কিনে দিয়ে গিয়েছিল। এখন তার ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে। গ্যাস না থাকায় কিছুই করতে পারছে না। মনে মনে কয়েকটা কঠিন কথা শোনালো দায়িত্বে থাকা লোকদের। রাত নাগাদ গ্যাস লাইন ঠিক হবে, কিন্তু তার এখনই খেতে ইচ্ছে করছে খুব। ফারিয়া দৌড়ে মোবাইল নিয়ে এসে তুবার হাতে দিল।
বাবাই বলে আবারও চলে গেল। ফারিয়া চলে যেতেই কানে মোবাইল ধরল। নিঃশ্বাসের আধান ফয়সালের কর্ণগোচর হতেই বলল, আপনার মনের আশাই পূরণ হয়েছে মিসেস। আজ রাতে চট্টগ্রাম যেতে হবে। আগামী 5 দিন আর আপনার সাথে দেখা হবে না। এখান বসুন্ধরা ব্রাঞ্চে যেতে হবে। তারপর বাসায় গিয়ে রেডি হয়ে সোজা চট্টগ্রাম। আহ্লাদি স্বর টানে তুবা। ন্যাকি গলায় বলল, ওগো, শুনো না। এমন কথায় বিষম খায় ফয়সাল। চিন্তাগ্রস্ত হয়ে একের পর এক বিরতিহীন প্রশ্ন করে গেল, এই তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ করেনি তো? তুমি কি ভুলে ডেট এক্সপায়ার্ড কিছু খেয়েছ? ওগো, ফারিয়ার বাপ, আমার না ঝাল কিছু খেতে খুব ইচ্ছে করছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ফয়সাল। সে ভেবেছিল তুবা নেশাভান কিছু করেছে। কি খাবে বলো, আমি অর্ডার করছি। একেবারে ঝাল ঝাল কিছু, লাইক রামেন, নাগা বার্গার। এগুলো বাদে অন্য কিছু বলো। আপাতত এসব খাওয়া ঠিক হবে না। কাদো কাদো গলায় তুবা বলল, খাওয়া ঠিক হবে না ছাই। বলো যে কিনে দিল, তোমার টাকা খরচ হয়ে যাবে। ঠাস করে কল কেটে দিল। টুট টুট শব্দে কান মোবাইল নামায়। তপ্ত শ্বাস ফেলে পুনর্বার ফোন করে। কল কেটে দিল তুবা। কল কেটে চোখ মুখ কালো করে দাঁড়িয়ে আছে তুবা। তার ইচ্ছে করছে চুলোটাকে মাথার উপর তুলে জোরে একটা আছাড় দিতে। দাঁতে দাঁত পিষে সেখানেই দাঁড়িয়ে রইল। এই ভাবসা গরমে রান্নাঘরে দাঁড়িয়ে আছিস কেন? রাশেদা খাতুনের প্রশ্নে মাথা উঁচিয়ে তাকায় তুবা। কোনো উত্তর দিল না। বিরক্তিতে ছেয়ে গিয়েছে তার পুরো শরীর। ফয়সাল নিষেধ কেন করল? রাশেদা খাতুন পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে ছেলে বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করছে। মা, ফ্রিজে কাঁচা মরিচ আছে না? কাহিনী কি না বুঝে মাথা দুলান তিনি। তুবা 32 পার্টি দাঁত বের করে হেসে বলে, এখন কাঁচা মরিচ চিবিয়ে চিবিয়ে খাব। হনহন করে গেল ফ্রিজের কাছে। ছেলে বউয়ের মতিগতি অর্থোদ্ধার করেই তিনিও গেলেন পিছু পিছু। না হলে অনর্থক হয়ে যাবে। তুবা ফ্রিজের দরজায় হাত রাখতেই টুং করে মেসেজ টিউন বেজে উঠল। আপনার কথায় রামেন অর্ডার করেছি ফুডপান্ডায়। দয়া করে আধ ঘন্টা পরে নিচে গিয়ে সেটা ডেলিভারি বয়ের কাছ থেকে রিসিভ করে আমাকে ধন্য করুন মহারানী। তবে অল্প একটু খাবেন। আমার মেয়ের ধারে কাছেও যেন এসব না যায়। আমি ওয়ার্ন করলাম। মেসেজের দিকে তাকিয়ে ভেঙচি কাটে তুবা। আসছে কোথা থেকে? উনার ওয়ার্ন শোনার জন্য আমি বসে আছি। আচারের বয়াম হাতে বাড়ির ভেতরের সরু গলি দিয়ে যাচ্ছে নাজিফা। দুপাশে চৌচালা টিনের ঘর, মাঝে মাঝে কয়েকটা পাকা বাড়ি। ঘুটের গন্ধ এসে নাজিফার নাকে ঠেকল। কিঞ্চিত হেসে মনে মনে আওড়াল, গ্রাম বাংলা। কয়েকজন মহিলা গোল হয়ে আড্ডা দিচ্ছে। সেদিকে একবার তাকিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে চলল সামনের দিকে। দু-একজন মহিলার ফিসফিসানি শুনে পা থেমে যায় তার। আরে ওইডা খালেদ ভাইয়ের মাইয়া না? আহারে, এই মাইয়া খালেদ ভাইয়ের মান সম্মান এক্কেবারে শেষ কইরা দিল। মাইয়ার বাপটা কি ভালা মানুষ, আর মাইয়ার চরিত্রে সমস্যা। আরে মাইয়া মানুষরে শহরে পড়ালেহার লিগা পাডাইলে পোলাপান নিয়া ফষ্টিনস্টি করব। আমার নামে এত বড় কথা রতলে গলায় দড়ি দিতাম। আরে এরা মরে না, অসতের আবার কলঙ্কের ভয় আছে নাকি? প্রতিটা ধারালো কথার নিশন শ্রবণ গ্রন্থিতে ধাক্কা দিতেই দুচোখ বেয়ে নিদারুণ যন্ত্রণাময় অশ্রু গড়িয়ে পড়তে লাগল নাজিফার। ঢুক গিলে নিজের কান্না নিয়ন্ত্রণ করার প্রয়াস চালাল। নিজেই নিজের মস্তিষ্কও বুঝাল, পচা শামুকে পা দিয়ে পা কাটার মানেই হয় না। কথাগুলোকে পাত্তা না দিয়ে আবারও সামনে পা বাড়ায় সে।
তখনও ফিসফিসানি বন্ধ হয়নি। আচমকা থমকে দাঁড়ায় সে। কিছু মুহূর্ত আগেই মাকে বলা কথাগুলো কড়া নাড়ল তার মস্তিষ্কে। সে কেন কথাগুলো থেকে পালিয়ে যাবে? আজ মুখোমুখি হবে এসব কটু কথার। অশ্রুকণায় লেপ্টে থাকা গাল বাম হাত দিয়ে মুছে নিল। সেই মহিলাগুলোর কাছে আসতেই সবাই থতমত খেয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ব্লেড দিয়ে ক্ষত বিক্ষত করা ফাহিমের হাত দুটির দিকে তাকিয়ে আছে যুবক। দৃষ্টি তার সুচালো আর তীক্ষ্ণ। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে ফাহিম। হাত দুটি ভীষণ জ্বালাপোড়া করছে তার। এজন্য বুঝি ফুলহাতা শার্ট গায়ে? সম্মতিতে মাথা দুলায় ফাহিম। নিজের ভালো বুঝিস না? আগের তুই আর এখনের তুই এর মাঝে বিস্তর ফারাক। এটা কি এখনো তোর চোখে পড়েনি? অভ্যাসটা তুমি তৈরি করে এখন ভালো মন্দের পার্থক্য করার কথা বলছ? ব্যাপারটা জুতো মেরে গরু দানের মতো হয়ে গেল না? নির্লিপ্ততা, উদাসীন চাহনি নিক্ষেপ করে যুবক ফাহিমের অভিমুখে। রাতে যখন নেশাটা চাপে হাতের কাছে না পেলে নিজেকে পাগল লাগে। কি করছি না করছি কিছুই মস্তিষ্কে বোধগম্য হয় না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই। সম্বিত ফিরলে অপরাধবোধ কুরে কুরে খায়। এই মানসিক আর শারীরিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কেউ ভালো কথা বললে বড্ড তিক্ত লাগে আমার কাছে। মা, বাবা, আপু সবাইকে শত্রু মনে হয়। আমার এত বড় ক্ষতি করলে ভাই? এভাবে চলতে থাকলে আমি বাঁচব না। আমাকে বাঁচাও ভাই। যুবকের দৃষ্টি তখনও স্থির আর আবেগশূন্য। নির্জন, নিরিবিলি, নির্মৌখিক পরিবেশে চারপাশে চোখ বুলালো যুবক। কেউ নেই এখানে। পরিত্যক্ত এই জায়গায় সহজে কেউ আসে না। কাগজে মোড়ানো কিছু একটা ফাহিমের হাতে দিল সে। যদি সংশয় থাকে আপনজনের প্রাণ, তখন লোপ পেয়ে যায় জ্ঞান। বাধ্য হয়ে বিপদে ফেলতে হয় আরেকজনের জান। একটা শব্দও কানে পৌঁছাল না ফাহিমের। এতক্ষণে অন্য কিছুর নেশায় সে বুঁদ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও করা আত্মোপলব্ধি সবকিছু যেন মিছে হয়ে গেল। কাগজে মোড়ানো সেই বস্তু নাকের সামনে নিয়ে লম্বা নিঃশ্বাসের সাথে তার গন্ধ টেনে ভেতরে নিতে লাগল। আশেপাশের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু তার মস্তিষ্ক অবধি পৌঁছাচ্ছে না। এ যেন এক অন্যরকম সুখ। যেই সুখে ডুব দিল ভুলে থাকা যায় দুনিয়ার সকল কষ্ট। যুবক চেয়ে রইল ফাহিমের অভিমুখে। চক্ষু জোড়ায় তার কলমশ আর অপরাধিত্ব। নাজিফা সবার দিকে এক পলক তাকাল। আখি পল্লব কিঞ্চিত ভেজা। এই ব্যথাতুর আননে সবার দিকে তাকিয়ে বিদ্রূপের স্বর টানল। চাচি মনে আছে? কাকডাকা ভোরে আজাদ চাচাদের মুরগির খোয়ার থেকে মুরগি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ছিলেন? আমার কিন্তু মনে আছে। আপনার মেয়েটাকে আপনারই কুকীর্তির জন্য মানুষ কথা শোনাত। তাও তো থেমে থাকেননি। এলাকার মেম্বার সাহেবের মেয়ের বিয়ের সময়ও তো 8টা শাড়ি চুরি করার সময় ধরা পড়েছিলেন। আরেকজনের চারিত্রিক সার্টিফিকেট দেওয়া কি আদৌ আপনার মানায়? ওই মাইয়া। গলার আওয়াজ নিচে চাচি। আমি কিন্তু একটা কথাও মিথ্যে বলি নাই। অনেক সম্মান করতাম। কারণ মা বাবা মানুষকে সম্মান করাটা শিখিয়েছে। আজ যে আর সম্মান দিতে পারলাম না। আমার সম্মান করাটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়। আপনি বাধ্য করেছেন আপনাকে অসম্মান করতে। সম্মানের স্থানে থেকে সেই সম্মান ধরে রাখা অনেক কষ্ট, যা আপনি পারেন নাই। আরও কয়েকটা কথা বলতে গিয়েও থেমে গেল নাজিফা। এবার তাকালো দ্বিতীয় জনের দিকে। উপহাসের সুরে বলে, আসলেই শহরে গিয়ে মানুষ পড়াশোনা না করে বড়লোক ছেলেপুলেদের সাথে ফষ্টিনষ্টি করতে যায়।
সে যাই হোক, আমি তো না ভয়ে ভার্সিটি ভর্তি হয়ে ফোস্টিন্সটি শুরু করেছি। আপনার মেয়েটা কোনো বয়সে এসব শুরু করল? ক্লাস 10এই তো নিজের প্রেমিকের সাথে পালিয়ে গেল। আমি তো তাও ভালো। উপস্থিত সবাই নিশ্চুপ। কেউ মাথা নুইয়ে ফেলেছে, আবার কেউ রাগে ফুঁসছে। নাজিফা এবারে তাকায় তৃতীয় জনের দিকে। আসলেই অসতের কলঙ্কের ভয় নাই। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। বাহিরের মানুষের দিকে আবার তাকাতে হয় নাকি? নিজেই তো জলজ্যান্ত প্রমাণ। আপনি কি করছেন সবকিছু ভুলে গেলেন নাকি? আমার তো মুখে নিতেও আটকায়। চাচা ভালো মানুষ বলেই আপনার সাথে এতগুলা বছর সংসার করেছে। একনাগাড়ে কথাগুলো বলে থামল নাজিফা। বড় বড় শ্বাস ফেলছে। এর মধ্যে কেউ একজন বলে উঠল, এত বড় বড় কথা কইতাছ তুমি, আকাম করো নাই? মানুষটার দিকে তাকিয়ে মলিন হাসল নাজিফা। আমি জানি আর আল্লাহ জানে আমি কতটা শুদ্ধ। আপনারা তো যাই দেখবেন তাই বিশ্বাস করবেন। মাঝে মাঝে চোখের দেখা প্রমাণও ভুল হতে পারে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি এমন কিছু করিনি। আমার কাছে আমার বাবার সম্মান মুখ্য ছিল। আপনার কয়জন বলতে পারবেন আপনারা কতটা শুদ্ধ? আসলে যে যেমন সে মনে করে সবাই তার মতো। আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদের নিয়ে সমালোচনা করেন আর পৈশাচিক আনন্দ পান। আপনাদের মাঝে যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করবেন। আর না থাকলে তো কুৎসিত মনের মানুষদের সামনে আর দাঁড়াল না সে। দ্রুত পায়ে প্রস্থান করল। বিকেলে দোকানে মোটামুটি ভিড় কম থাকে খালেদ মোশাররফের। সদাই বেচার ফাঁকে দেখলেন তুহিন এসেছে দোকানে। মিনিট 15 বাদে কাস্টমার বিদায় করে তুহিনকে কাছে ডাকলেন। তুই যে বিয়ের কথাটা বলেছিলি উনাদের কাল আসতে বলতে পারবি? চাচা তুমি আরো আগে বলবা না? তা নাজিফা বলেছে তো? হুম বলেছে। সকাল 10টা-11টা বাজে এলে নাজিফাহকে পছন্দ হলে না হয় ঘটা করে আবার আসবে। আচ্ছা চাচা আমি কথা বলে দেখছি। কালকে হলে ভালো হয়। আসলে নাজিফার ছুটি আর নেই। তাই বলছিলাম আর কি। তুমি চিন্তা করো না চাচা, আমি ব্যবস্থা করব। বলে দোকান থেকে বেরিয়ে এলো তুহিন। খালেদ মোশাররফও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মনে মনে দোয়া করতে লাগলেন এবার যেন সব ঠিকঠাক হয়। বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কাঁচা রাস্তায় পা দিতেই পথিমধ্যে তুহিনের সাথে দেখা হয় একজনের। তোর কথা মতো সম্বন্ধ দেখালাম। চাচাও রাজি। নাজিফা নাকি রাজি? এখন ছেলে পক্ষের সাথে কথা বল। জিজ্ঞেস কর কাল সকালে আসতে পারবে কিনা। তুহিনের কথা শুনে বুকের মাঝে ছাদ করে উঠে মানুষটার। তার একতরফা ভালোবাসা অজানায় রয়ে গেল। তুহিনের কথায় বিষণ্ণ হেসে উদাসীন চাহনি নিক্ষেপ করল। তুহিন তার কাঁধে হাত রাখে। ছোট থেকেই তোকে দেখছি। কত খেলাধুলা করলাম তোর সাথে। তোর মনের কথাও আমি বুঝতে পারি কিছুটা। নাজিফাহকে ভালোবাসিস তাহলে বলে কেন দিচ্ছিস না? পারিবারিকভাবে নিজের করে নে। তুই তো আর বেকার না। মনের মানুষের সাথে 2 দিন বেঁচে থাকাও আনন্দের। মনে করবি ওই 2 দিন জীবনের শ্রেষ্ঠ সময়ে। সময় থাকতে সময়ের কদর কর। না হলে সারাটা জীবন আফসোস করবি। অসহায় আবেগশূন্য চোখে তুহিনের অনিমেষ তাকিয়ে রইল সে। বিবশ চোখজোড়া কত কিছু বলতে চায়, কিন্তু সে বলতে পারে না। তার কাঁদতে ইচ্ছে করে, কিন্তু পারে না। কারণ সে পুরুষ। তার অসহায়ত্বগুলো কান্না হয়ে ঝরতে চায়। কঠোরতার দেয়াল সেগুলাকে আটকে রেখেছে। যাকে ভালোবাসি তাকে দুঃখের সাগরে ভাসাই কেমনে তুহিন ভাই?
আমি তাকে পেয়ে গেলে যে রোজ তাকে মৃত্যু সম যন্ত্রণা ভোগ করতে হবে। চোখের পানি ঝরা যে আর বন্ধ হবে না। বুঝলাম না। কিছু না। আমি তোমাকে রাতে জানাচ্ছি। এতটুকু বলে গটগটিয়ে প্রস্থান করল সে। না হলে তুহিন তাকে হাজারটা প্রশ্ন করবে, যার উত্তর সে কোনো কালে দিতে পারবে না। কাজে মন বসাতে পারছে না তাহমিদ। এই সপ্তাহটা তার কাছে বেশি দীর্ঘ মনে হচ্ছে। দিনগুলো যেন কাটতেই চাইছে না। নাজিফাহকেও দেখছে না কতদিন ধরে। মন আর চোখ দুটোই তৃষ্ণার্ত। সর্বদা চোখের সামনে দেখতে দেখতে এখন ছবি দেখলে অশান্ত মন শান্ত হয় না। চেয়ারে গা এলিয়ে কপালে হাত রেখে নাজিফার কথা ভেবে চলেছে তাহমিদ। সিমটা সে আজও খুঁজে পায়নি। কোথায় রেখেছে মনে করতেই পারছে না। কপাল থেকে হাত সরিয়ে মোবাইল হাতে নিল। ইতস্তত করছে এই নাম্বার থেকে ফোন করবে কি করবে না। আর কথা বললেও কি উছিলায় কথা বলবে। দোটানায় আছে সে। স্যার আসব? তনয়ার ডাকে ঘোর কাটে তাহমিদের। লম্বা শ্বাস ফেলে বলল, আসুন। ডেকেছিলেন স্যার? তাহমিদ কোনো ভনিতা করল না। নাজিফাহকে একটা কল দিন না। শব্দ করে হেসে দিল তনয়া। তনয়ার হাসি দেখে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল তাহমিদ। তনয়া পেট চেপে বলে, ও স্যার, আপনি তো দেখছি মনের কথা আর প্রেম করার আগেই পুরো দেবদাস হয়ে গিয়েছেন। মেয়েটা ছুটিতে গিয়েছে মা বাবার সাথে সময় কাটাতে। অস্থির হচ্ছেন কেন? আমার জায়গায় থাকলে বুঝতেন আমার কত টেনশন হচ্ছে। মেয়েটা গ্রামে যাওয়ার পর দুদণ্ড শান্তি পায়নি। মনে হচ্ছে খুব দেরি করে ফেলছি। একটা ফোন দিন না। আমি শুধু একটু নাজিফার গলার স্বর শুনব। আচ্ছা আচ্ছা ফোন দিচ্ছি। নাজিফাহকে বাড়িতে দেখে আহ্লাদে আটখানা সালাম সাহেবের স্ত্রী। এতগুলো বছর পরেও নাজিফাহার পছন্দের কথা মনে রেখে আচার নিয়ে এসেছে। এটা দেখে উনি প্রায় কান্নাই করে দিয়েছিল। হাত দুটো ধরে কান্নামাখা স্বরে বলেন, তোকে বউ করার বড্ড শখ ছিল আমার। যার বউ করব সেই তো রাজি না। আসলে মানুষ খাঁটি সোনার কদর করতে জানে না। আহ চাচি, এসব কথা বাদ দাও তো। চাচা কই গো? কিছুক্ষণ আগে গরুমেই দেখলাম। আমাকে দেখলে কিছু বলবে না তো? কি বলবে? আচ্ছা বাদ দাও। কতদিন হয়ে গেল তোমার হাতের ছিটা রুটি খাই না। বানিয়ে দাও না। তুমি তো সবসময় সময় আতপ চাল গুঁড়ো করে রাখো। নাজিফার আবদারের প্রাণ খুলে হাসলেন তিনি। অতঃপর ব্যতিব্যস্ত হয়ে ছুটলেন রান্নাঘরে। বকুলের কাছে যেতেই উনি বকুলের শ্যাম্পু করা চুল দেখে জোর বসিয়ে দিলেন মাথায় তেল দেওয়ার জন্য। বকুল পরম যত্নে চুলে তেল দিয়ে মাথায় বিলি কেটে দিচ্ছেন। নাজিফা পরম আবেশে অনুভব করছে, আমি বোধহয় এই বয়সে এসে প্রেমে পড়েছি। হাত থেমে গেল বকুলের। কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে। ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে তাকিয়ে রইলেন তিনি। তবে মানুষটাকে আমি কখনো দেখিনি। সে দেখতে কেমন তাও জানি না। তার জন্য আমি অন্য কিছু অনুভব করি। তার ছোট কেয়ার আমার মনকে প্রফুল্লিত করে। তবে আমার সেই অনুভূতি হয়তো তাকে কখনো বলা হবে না। হয়তো বা তাকেও কখনো দেখা হবে না। বাবা একটা বিয়ের কথা বলেছে। আমি মতো দিয়েছি। তাদের যদি আমাকে পছন্দ হয়, ছেলে যেমনই হোক আমি বিয়ে করে নিব। মানুষ এই ধারালো কথা আমার সহ্য হয় না। এবার একটু শান্তি চাই। বাবাকেও একটু শান্তি দিতে চাই।
মানুষটা আমার জন্য চিন্তা করতে করতে শরীরে রোগের বাসা করছে। কোনো উত্তর দিলেন না বকুল। থেমে যাওয়া হাতখানা আবারও বিলি কেটে দিতে লাগল। দরজার আড়াল থেকে এতক্ষণ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল কেউ একজন। কথা শেষ হতেই দ্রুত সেখান থেকে চলে গেল। কি হলো, ফোন তুলছে না? তাহমিদের প্রশ্নে অসহায় চোখে তাকায় তনয়া। ফুস করে নিঃশ্বাস ফেলল। কতগুলো কল দিলাম, ফোন তুলছে না। এবারে যেন তাহমিদের চিন্তার মাত্রা তরতর করে কয়েক গুণ বেড়ে। থুতনিতে হাত ঠেকিয়ে বসে রইল চিন্তাগ্রস্ত আননে। টেনশন করবেন না স্যার, হয়তো ব্যস্ত সেজন্য ফোন তুলছে না। সেদিন আমার বোনের মোবাইল থেকেও কল দিলাম, ফোন তুলেনি, সেজন্য আমার চিন্তাটা বেশি হচ্ছে। আচ্ছা, আমি একটু পরে আবার কল দিব। পাত্রপক্ষের সামনে বসে আছে নাজিফা। ফাহমিদা বেগম আড়ালে আছেন। বকুল নাজিফার পাশে দাঁড়ানো। পাত্র, পাত্রের মা, খালেদ মোশাররফ আর উপস্থিত আছে তুহিন। নাজিফাহকে এটা সেটা জিজ্ঞেস করছে পাত্রের মা। টুং করে মেসেজ টিউন বেজে উঠতেই পাত্র মোবাইল হাতে নিল। অতঃপর নাজিফার দিকে জহুরির চাহনি নিক্ষেপ করে একটা বার পরখ করল। মিসের ঢাকা শহরে ব্যবসা কেমন চলছে? নাজিফাহ কথার মানে বুঝতে পারল না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। বলল, ছেলেপুলেদের সাথে রাত কাটিয়ে কত টাকা ইনকাম করেন? আসমান ভেঙে পড়ল উপস্থিত সবার উপরে। গা হাত পা ছেড়ে দিল নাজিফা সহ খালেদ মোশাররফ। দুচোখ বেয়ে টপটপ করে গড়িয়ে পড়তে লাগল বেদনার অশ্রু। সন্ধ্যার পর্ব মুহূর্তে বাড়িতে এসে হাজির হয় নাজিফা। তখন সাথে করে মোবাইল নিতে ভুলে গিয়েছিল সে। শত চেষ্টা করেও সালাম সাহেবের সাথে ভয় কথা বলতে পারেনি। যদি ধমক দিয়ে বসেন তো? ফাহিম কোথায় মা? এখনো আসেনি? মেয়ের দিকে একটা পলক তাকালেন তিনি। তপ্ত শ্বাস ফেলে বললেন, বিকেলে এসে নিজের রুমে গিয়ে দরজার খিল এঁটে বসে আছে। ডাকোনো? ডেকেও লাভ আছে নাকি? বিষণ্ণ মুখে মায়ের দিকে চেয়ে রইল নাজিফা। মাগরিবের পরপর ফারিয়াকে পড়াতে বসেছে তুবা। ফারিয়া পড়ছে কম, প্রশ্ন করছে বেশি। মাথা গরম হয়ে গেলেও নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করছে। তন্মধ্যে তার মোবাইল বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ফয়সালের নাম জ্বলজ্বল করছে। এই সন্ধ্যাবেলা ফয়সালের ফোন পেয়ে কপালে ভাঁজ পড়ে তুবার। রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে বলল, যা বলার ফতাফত বলে ফেল। তোমার রাজকন্যাকে অক্ষর চিনাতে গিয়ে এমনিতেই মেজাজ গরম। ফয়সাল কোনো বাক্য ব্যয় না করে ফুসফুস করতে লাগল। তুবার ভাঁজ হওয়া কপাল আরও ভাঁজ পড়ল। কি হয়েছে? এমন ফুসফুস করছো কেন? আমার জিনিসপত্র কোনোটা কোথায় রেখেছ? একটাও খুঁজে পাচ্ছি না। 9টায় বাস ছাড়বে, এখনো কিছু গুছাতে পারলাম না। তুবা চিবিয়ে চিবিয়ে বলল, তোমার সব জিনিসপত্র আমি সাথে করে নিয়ে এসেছি। প্রায় 2 মাস হতে চলল আমি ওই বাসায় নেই। এতদিন নিজের জিনিসপত্র নিজেই গুছিয়ে রেখেছ, আমি কিভাবে বলবো কোনোটা কোথায় রেখেছ? এবারে ফয়সালের গলার স্বর নরম হয়ে এলো। তখন তো আর আমার কোনো অফিসিয়াল ট্যুর ছিল না। আমার অফিসিয়াল ট্যুর হলে তো তুমি সবকিছু গুছিয়ে দাও। আমি তো একটা নিলে আরেকটা নিতে ভুলে যাই। কয়েক ঘন্টার জন্যে এসো না বাসায়, একটু প্যাকিং করে দিয়ে যাও প্লিজ। কুজিত কপাল স্বাভাবিক হল তুবার। এতক্ষণে ফয়সালের অভিসন্ধি ধরতে পারল তুবা। বাঁকা হেসে বলে, এই ভরসন্ধ্যায় এই শরীর নিয়ে আমি বাসার বাইরে যেতে পারব না। আমার 2 মায়ের 1 মাও যেতে দিবে না। নিজের কাজ নিজে কর, আমার এত ঠেকা পড়েনি।
আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। যেভাবে আছো সেভাবেই চলে আসো। নিচে কি করো? বাসায় আসো। হাতে সময় খুব কম। ওখানে গেলে দেরি হয়ে যাবে। আসো না প্লিজ। আমি ওয়েট করছি। অগত্যা বাধ্য হয়ে তুবা ফারিয়াকে তার নানু আর দাদুর কাছে নিয়ে গেল। ফারিয়াকে রাখো, আমি একটু বাহিরে যাব। পেটের ভিতর যে আরো একজন আছে, সে খেয়াল আছে? এই ভরসন্ধ্যায় কোথাও যাওয়া লাগবে না। মনোয়ারা বেগমের কথায় তপ্ত শ্বাস ফেলে তুবা। তোমার আদরের জামাই অফিসিয়াল কাজে চট্টগ্রাম যাবে। এখন গিয়ে তার সবকিছু প্যাকিং করে দিতে হবে। একা যাবি? একা যাওয়া তো ঠিক হবে না। চল আমিও তোর সাথে যাই। এমনিতেই চারিদিকে বিপদের শেষ নাই। রাশেদা খাতুনের কথার পিঠে উত্তর দিল তুবা। আপনার ছেলে নিচে অপেক্ষা করছে মা। ভয়ের কিছু নেই। ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? বাসায় আসতে বল। বলেছি, তার নাকি দেরি হয়ে যাবে। এখন আসছি। জ্যামে আটকা পড়েছে তাহমিদ। ট্রাফিক লাইটের লাল আলোতে তার দৃষ্টি নিবন্ধ। জলকপাট একেবারে স্থির তার। রিংটোনের আওয়াজে তার ধ্যান ভঙ্গ হয়। তনয়া কল করেছে। মোবাইল স্ক্রিনে তনয়ার নাম দেখে অধর কোণ প্রসারিত হল তার। মোবাইল রিসিভ করে কানে ধরতেই তাহমিদের মুখের হাসি এক পলকেই মিলিয়ে গেল। নিকষ কালো আধারি ঘনীভূত হল আনন জুড়ে। তনয়ার কথা শুনে কোনো জবাব দিল না। খট করে মোবাইল কেটে চোখ বন্ধ করে রইল। নিরাবেগ, নির্লিপ্ততা স্বরে ড্রাইভারকে বলল, এসি বন্ধ করে জানালার কাচগুলো খুলে দিন। দম বন্ধ লাগছে আমার। আপনার কি শরীর খারাপ? সৌজন্য হাসল তাহমিদ। না বোধক মাথা নাড়ে। মনে মনে আওড়াল, অসুখটা শরীরের না মনের। জ্যাম ছেড়ে দিয়েছে। গাড়ি চলছে আপন গতিতে। মাঝরাস্তায় তাহমিদ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামতেই নেমে পড়ে সে। অতঃপর ড্রাইভারকে বলল, আমার বাসা তো সামনেই। বাকি রাস্তাটা আমি হেঁটে হেঁটে যাব। আপনি চলে যান। ফুটপাত ধরে হাঁটছে তাহমিদ। মোবাইল বের করল। নাজিফার অগোচরে উঠানো ছবিটার দিকে তাকিয়ে রইল অনিমেষ। এভাবে লুকোচুরি না করে আপনাকে সোজাসাপটা বলে দেওয়া উচিত ছিল। তাহলে এমনটা হতো না। যেই দেখতে আসুক না যেন আপনার বিয়েটা না হয়। উপরওয়ালা যেন আপনাকে আমার ভাগ্যেই রাখে। আমার মনের সবটাই যেন এখন আপনার দখলে। আপনি অন্য কারো হয়ে গেলে যে আমি বিলীন হয়ে যাব। দূর থেকে তুবাকে দেখে প্রশস্ত হাসল ফয়সাল। তুবা ফয়সালের কাছাকাছি আসতেই ফয়সাল তার একটা হাত চেপে ধরল। এদিক ওদিক তাকালো তুবা। ফয়সাল, এটা রাস্তা। মানুষ দেখলে খারাপ বলবে। নিজের বউয়ের হাতই ধরেছি, অন্য কেউ না। বলে একটা রিকশা ডেকে সেটাতে দুজন উঠে বসল। সারাটা রাস্তা ফয়সাল তুবার হাতটা ধরে রাখল। তুবা রোজ নতুন এক ফয়সালকে দেখছে, যা তাকে দিনকে দিন অবাক করছে। বাসায় ঢুকে মাথা খারাপ হয়ে গেল তুবার।
সব জিনিসপত্র এলোমেলো। ফয়সালকে চোখ রাঙানি দিতেই কেবলাকান্তের মতো হাসল। ঘরে রমণী না থাকলে তো এমন হবেই। আমার কি দোষ? কিছু না বলে তুবা সব গোছাতে লাগল। হালকা পাতলা সব গুছিয়ে ফয়সালের সবকিছু প্যাক করতে নিলেই ফয়সাল পিছন থেকে এসে জড়িয়ে ধরে। তুবার কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, রাখো এসব, আমি নিজেই গুছিয়ে নিতে পারব। তোমার প্যাকিং করার জন্যই তো নিয়ে এলে। তুবা ঘুরিয়ে নিজের দিকে ফেরাল ফয়সাল। দুহাতে কোমর টেনে আরও একটু কাছে আনল। ওসব তো বাহানা ছিল। আমার তো তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করছিল। মিস করব খুব। অনেকগুলো দিন তো কাছে ছিলাম না, তখন করো নাই? তখন ইচ্ছে করলে পাগল প্রেমিকের জানালার কাছে গিয়ে দাঁড়াতে পারতাম। চট্টগ্রাম গেলে তো আর এমন করতে পারবো না। তাই তোমাকে মন ভরে দেখব। চোখের মুগ্ধতাকে স্টক করে নিয়ে যাব। ক্লান্তি জেকে বসলে চোখ বন্ধ করে তোমাকে অনুভব করব। প্রেমালাপ বাদ দেন। আগে সব গুছিয়ে নেই, তারপর আমাকে মন ভরে দেখে নিন। কফি খাবে? ফয়সালের থেকে ছিটকে দুকদম দূরে সরে গেল তুবা। গালে হাত রেখে ফয়সালের আপাদমস্তক চোখ বুলাল। তারপর ফয়সালের কপালে হাত রেখে বলল, তোমার জ্বর আসেনি তো? তুমি কি কিছু খেয়েছ? না রানী সাহেবা। আপনি প্যাকিং করেন, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। কফি নিয়ে বারান্দায় গেল ফয়সাল। তার পিছু পিছু তুবাও গেল। ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছে দুজন। আমাকে ক্ষমা করেছ তো তুবা? কফির কাপে চুমুক দিয়ে দুচোখ বন্ধ করে নিল তুবা, যেন সে অমৃত পান করছে। যাকে ভালোবাসা যায় তাকে কখনো শাস্তি দেওয়া যায় না বা ক্ষমা না করেও থাকা যায় না। বিশেষ করে সে যখন কাছাকাছি থাকে তখন তো নাই। সেজন্য ও বাসায় থেকে তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম আর কই। কয়েকবার সত্যি বিচ্ছেদের কথা ভেবেছিলাম। তারপর নিজেকে প্রশ্ন করলাম, আমি ভালো থাকব তো? এই রসকসহীন কাঠখোট্টা লোকটাকে যে ভালোবাসি। তুমি আমার কাছে পাশে থাকলে আমি অনুভব করি, আমার সেই অনুভূতি আমি কখনো ব্যক্ত করতে পারব না। তুবার গা ঘেঁষে বসল ফয়সাল। পারফিউম বদলেছ? পারফিউমের জন্য বউ কাছে ঘেঁষতে দেয় না। না বদলে উপায় আছে? মুচকি হেসে ফয়সালের কাঁধে মাথা রাখল। চারপাশ একেবারে নিস্তব্ধ। বারান্দায় থাকা দুই নরনারী একে অপরকে অনুভব করতে ব্যস্ত। এই কয়টা দিন নিজের যত্ন নিও। আমি ব্যাক করে তোমাদের এই বাসায় নিয়ে আসব। যে আসছে তার কথা চিন্তা করে এবার একটু ঝালটা কম খাও। পারবো না। আমার যত্ন নেওয়ার কথা বললে অথচ নিজের মা আর মেয়ের যত্ন নেওয়ার কথা বললে না। তুবার দু গালে হাত রেখে কপালে ওষ্ঠের উষ্ণ স্পর্শ দিল ফয়সাল। কারণ আমি জানি এদের দুজনের যত্নের কোনো ত্রুটি থাকবে। আমি সন্তান হয়ে মায়ের যতটা না খেয়াল রাখব তুমি এর বেশি খেয়াল রাখবে। আমি ওদের যত্ন নেওয়ার কথা বলা মানে তোমার উপর আমার আস্থা নেই। আর তোমার যত্ন নেওয়ার কথা বলেছি এজন্য, কারণ যত অবহেলা নিজের বেলায়। মেয়ের পিছে দৌড়াতে গিয়ে সব ভুলে যাও তুমি। এবার একটু নিজের যত্ন নাও। তুবা আবেগঘন স্বরে বলল, ভালোবাসি। ফয়সাল পুনশ্চ কপালে চুমু দিয়ে বলল, আমিও। এখনো বাসায় ফিরেনি তাহমিদ যাত্রী ছাউনির নিচে বসে আছে। চারপাশে জন কোলাহল। সে চাইছে একটু শান্ত আর নিরিবিলি পরিবেশ। কিন্তু এখান থেকে উঠে যেতেও ইচ্ছে করছে না। তার মোবাইল ভাইব্রেট করতে লাগল। নাম না দেখে আনমনে রিসিভ করেই মোবাইল কানে ধরল সে। তাহমিদ, কোথায় আছো? এই তো ফয়সাল ভাই, বাইরে। কোনো দরকার?
আমি অফিসিয়াল কাজে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হব একটু পরে। একটু গোছগাছের জন্য তোমার বোনকে একটু বাসায় নিয়ে এসেছিলাম। আমারও বাসের টাইম হয়ে গেল, এইদিকে রাতও বাড়ছে। তোমার বোনকে একা ছাড়তে সাহস হচ্ছে না। তুবাকে যদি পিক করতে ভালো ছিল। আচ্ছা, আপনি আপনাদের বাসার নিচে থাকেন, আমি আসছি। শালা বাবুর চেহারা দেখি একবারে দেবদাসের মতো হয়ে গিয়েছে। কাহিনী কি? তাহমিদের কাঁধে চাপড় মেরে বলল ফয়সাল। ফয়সালের কথায় শুকনো হাসে তাহমিদ, তবে কোনো উত্তর দিল না। সেদিন রাতে কথা দিয়েছি না, ওই মেয়েটার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার কাজটা শেষ হলেই আমি মাকে নিয়ে যাব। তা বোধ হয় আর করতে হবে না। আগামীকাল ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর পছন্দ হলেই বিয়ে। একেবারে নীরব হয়ে গেল ফয়সাল। কিছুক্ষণ বাদে উৎফুল্ল স্বরে বলল, আরে দেখতে আসলেই বিয়ে হয় নাক? এমন শোনার পরও হাজার মেয়ে সংসার করছে। আমার কথা মিলিয়ে নিও, মিলে গেলেই ভালো। ফয়সাল তুবার কাছে এসে এক হাতে জড়িয়ে ধরল। ফোন করলে কিন্তু একেবারে ড্রামা করবে। দূরে যাচ্ছি, টেনশন হবে আমার, বুঝেছ? মাথা দুলায় তুবা। তুমিও নিজের যত্ন নিবে বলে দিলাম। সেখানে কিন্তু তোমার বউ নেই, তাই যা দিবে তাই খেয়ে ফেলবে। পৌঁছে ফোন দিও। টি টেবিলে বাহারি নাস্তার সমাহার। নাজিফাহকে দেখতে এসেছে পাত্রপক্ষ, পাত্র আর পাত্রের মা। বসার ঘরে উপস্থিত খালেদ মোশাররফ, তুহিন, পাত্র আর পাত্রের মা। সবাই এটা সেটা নিয়ে কথা বলছেন। কথার ফাঁকে নাজিফাহকে নিয়ে হাজির হয় বকুল। পাত্রপক্ষের সামনে বসে আছে নাজিফাহ। ফাহমিদা বেগম আড়ালে আছেন। বকুল নাজিফার পাশেই দাঁড়ানো। নাজিফাহকে এটা সেটা জিজ্ঞেস করছে পাত্রের মা। টুং করে মেসেজ টিউন বেজে উঠতেই পাত্র মোবাইল হাতে নিল। অতঃপর নাজিফার দিকে জহুরির চাহনি নিক্ষেপ করে একটা বার পরখ করল। মিসের ঢাকা শহরের ব্যবসা কেমন চলছে? নাজিফাহ কথার মানে বুঝতে পারল না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। বড়লোক ছেলেপুলেদের সাথে রাত কাটিয়ে কত টাকা ইনকাম করেন? আসমান ভেঙে পড়ল উপস্থিত সবার উপরে। গা হাত পা ছেড়ে দিল নাজিফা সহ খালেদ মোশাররফ। দুচোখ বেয়ে টপটপ করে গড়িয়ে পড়তে লাগল বেদনার অশ্রু। খালেদ মোশাররফ সহ তুহিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। থম মেরে বসে রইলেন খালেদ মোশাররফ। আড়াল থেকে মুখে আঁচল চেপে ধরে কাঁদছেন ফাহমিদা বেগম। বকুলও যেন কথা খানা হজম করতে পারছে না। চোখের পানি মুছে নিল নাজিফাহ। মুখের বেদনার্ত ছাপ বদলে কঠোর হতে লাগল। শুনেছি আপনি নাকি একজন শিক্ষক। এখন দেখছি আপনারই শিক্ষার অভাব। তা আপনি ছাত্র ছাত্রীদের কি শিক্ষা দেন? পাত্র আঙুল উঁচিয়ে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। একজন শিক্ষিত মানুষ হয়ে কোনো কিছু যাচাই না করে কিভাবে আপনি একজনের চরিত্র নিয়ে কথা বলতে পারেন? নাকি এগুলো আপনি আপনার স্টুডেন্টদের শিক্ষা দেন? আপনার শিক্ষায় ঘাটতি আছে, সেই জায়গাটা আগে ডেভেলপ করুন, তারপর বিয়ের চিন্তাভাবনা করবেন। পরে তো দেখা যাবে বউয়ের সাথে মিসবিহেভ করছেন, আর বউ নারী নির্যাতনের মামলা ঠুকে দিবে। খালেদ সাহেব, আপনার মেয়ে তো চরম রকমের বেয়াদব। বেয়াদব বলেই তো বিয়ে দিতে পারছেন না। পাত্রে মায়ের কথায় অট্ট হাসল নাজিফাহ। বাবা জানে তার মেয়ে কেমন। আপনাকে না চিনালেও চলবে। আফটার অল জন্ম দেওয়া থেকে শুরু করে বড় তো সেই করছে, তাই না? আর আজকাল একটু আধটু বেয়াদব না হলে হয় না। আসলে মানুষ ভালোটা হজম করতে পারে না, বেয়াদবের কদর বেশি।
এই যে অনিচ্ছা সত্ত্বেও আপনার মুখে মুখে তর্ক করতে হচ্ছে, তার মানের বলতে চাচ্ছেন আপনি সতী সাবিত্রী। তাহলে এসব কি? মোবাইল স্ক্রিনে ভেসে থাকা একটা ছবি জ্বল করছে, যেখানে অর্ধনগ্ন নাজিফার গলায় মুখ ডুবিয়ে কোনো সুঠাম দেহী পুরুষ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। পুরুষের মুখ বোঝা যাচ্ছে না, তার পিছন থেকে তোলা ছবিটি। নাজিফার চক্ষু জোড়া বুজে আছে, হয়তো বা আবেগময়ী প্রতিটা স্পর্শে শিহরিত হয়ে পরম আবেশে চোখ বন্ধ করে রেখেছে সে। অবাঞ্ছিত এই দৃশ্য গোচরীভূত হতেই চোখ বন্ধ করে নিলেন খালেদ মোশাররফ। আর এমন একটা স্থিরচিত্রে নিজেকে বসা থেকে উঠে দাঁড়ায় নাজিফা। এতটা ঘনিষ্ঠ তো সে কারো সাথে হয়নি। তাহলে এমন ছবি এলো কোথা থেকে? চক্ষু জোড়ায় হাজরো প্রশ্ন নিয়ে সে বকুলের দিকে তাকাল। বকুলও যেন বিশ্বাস করতে পারছে না। চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে রইল ছবিটির দিকে। প্রযুক্তির যুগে এসব ধামাচাপা দিয়ে রাখা যায় না, মিস। নাজিফা ধপ করে আবারও বসে পড়ল। পুরো শরীর কাঁপছে তার। একটা বার সে তার বাবার দিকে তাকাল। খালেদ মোশাররফ নতজানু হয়ে বসে আছেন। এরপর সে তাকাল তুহিনের দিকে। তুহিনও তার দিকে চেয়ে আছে। তুহিন দুচোখ যেন তাকে প্রশ্ন করছে, এসব কি নাজিফা? নাজিফার অসহায় দুচোখ যেন উত্তর দিল, আমি এসবের কিছুই জানি না। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল নাজিফা। তথ্য প্রযুক্তির অপব্যবহার করেও আজকাল অনেক কিছু করা সম্ভব। সেটা বোধ হয় আপনি ভুলে গিয়েছেন। জানালার কপাট খুলে দাঁড়িয়ে আছে নাজিফা। বাইরের সূর্যের আলোকরশ্মি চোখে এসে বিঁধছে। তারপরও হাত ভাঁজ করে সে এখানেই দাঁড়িয়ে আছে। মেহমান বিদায় নিয়েছে বহু আগে। ফাহমিদা বেগম মেয়ের জন্য কাঁদছেন। উনাকে সান্ত্বনা দিচ্ছেন বকুল। খালেদ মোশাররফ সেখানেই চুপ করে বসে আছেন। ফাহিম এতক্ষণ এখানে উপস্থিত না থাকলেও এইমাত্র এসে হাজির হয়। বসার ঘরে এমন থমথমে পরিবেশ দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ে। কি হয়েছে? পাত্রপক্ষ কি চলে গিয়েছে? ছেলের গলার স্বর পেয়ে ছেলের দিকে মাথা তুলে তাকালেন ফাহমিদা বেগম। বসা থেকে উঠেই সজোরে চর বসিয়ে দিলেন ওর গালে। আকস্মিক ঘটনায় আহাম্মক হয়ে গেল ফাহিম। ঠিক কি কারণে তার মা তাকে চর দিল বোধগম্য হল না। খুশি না এবার তুই? সেদিন তোর এসব কথাবার্তার জন্য আমার মেয়েটা বিয়ের জন্য রাজি হয়েছিল। দূরে দূরে থেকেও তোর বিষাক্ত কথা থেকে বাঁচতে পারল না। আজও আবারও আমার মেয়েটাকে অপমানিত হতে হল। বোনের জন্য মারল তাকে। গালে হাত দিয়ে ফুসফুস করছে সে। সে ছেলে পক্ষকে বলেছে অপমান করার জন্য। তোমার মেয়ে ধোয়া তুলসী পাতা। সে যদি কিছু না করে তাহলে মানুষ এগুলো পায় কোথায়? যা রটে তার একটু হলেও ঘটে। আগে নিজের মেয়ে সামলাও। মাথা উঁচিয়ে ছেলের দিকে তাকালেন খালেদ মোশাররফ। আজ তার ছেলেও এমন কথা বলছে? কারো পায়ের শব্দ পেয়ে পিছনে তাকালো নাজিফা। এসব কি নাজিফা? তোর কি আসলেই কারো সাথে সম্পর্ক ছিল বা আছে? আগে তো মানুষের মুখে শুনতাম, কখনো বিশ্বাস করিনি। আসলেই কি এসব সত্যি? তোমাকে কি জবাব দিব? আমি নিজেই তো কনফিউজড তুহিন ভাই। আমার তো কারো সাথে রিলেশন ছিল না। এগুলো কোথা থেকে এলো? তুমিই বলো, কারো সাথে যদি আমার রিলেশন থাকে তাহলে আমি এখনো অবিবাহিত কেন? আমি তো আরো আগেই বলে দিতাম। সারা জীবন বাবার সম্মানের কথা চিন্তা করে এসব প্রেম ভালোবাসা থেকে দূরে ছিলাম। এমনটা কেন আমার সাথেই ঘটছে? কখনো কি কারো সাথে তোর ঝামেলা হয়েছিল? মাথা নেড়ে না বলল নাজিফা।
আর কথা বাড়াল না, তুহিন তপ্ত শ্বাস ফেলে প্রস্থান করল। তারও মাথা কাজ করছে না। নাজিফাহকে বিশ্বাস হচ্ছে আবার হচ্ছে না। তুহিন চলে যেতেই মোবাইল হাতে নিল নাজিফাহ। আবারও সেই নাম্বারে বার্তা পাঠাল। কোথায় হারিয়ে গেলেন আপনি? আমার মনের আকাশে যে কালো মেঘের ঘন ঘটা। গুড়গুড় করে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। একটু মুষলধারে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হোক খুব করে চাইছি। হুট করে আমার জীবনে এলেন আবার হুট করেই হারিয়ে গেলেন। লাঞ্চ করে মাত্রই রেস্টুরেন্ট থেকে বের হলো তাহমিদ। রাস্তায় পা রাখতেই 7 কি 8 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, হাত পাতল, এলোমেলো চুল, ছেঁড়া জামা। মেয়েটার বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। চোখ দুটো ডাগর ডাগর আর মায়াবী। ওয়ালেট বের করে। ভাঙতি টাকা বের করতে গিয়ে ভুল করে ক্রেডিট কার্ড টান দেয়। ক্রেডিট কার্ডের সাথে আরও একটা ছোট্ট জিনিস রাস্তায় পড়ে যায়। আর চোখে সেদিকে তাকিয়ে চোখ দুটো চকচক করে উঠল তাহমিদের। এই তো সেই সিম কার্ড। এটাকে এখানে রেখে হন্যে হয়ে খুঁজেছে সে। সেই মেয়েটার হাতে 100 টাকার একটা নোট গুজে তাড়াতাড়ি করে আসলো। নিজের কেবিনে প্রবেশ করে তড়িঘড়ি করে সিম কার্ড মোবাইলে ঢুকাল। কিছুক্ষণ বাদে টুংটাং মেসেজ আসতে শুরু করল। কাপা কাপা হাতে ইনবক্সে গেল সে। এক এক করে সবগুলো মেসেজ পড়ে নিজের উৎকণ্ঠা আর দমিয়ে রাখতে পারল না। কল করে বসল নাজিফাহকে। মেসেজে এত কিছু বলা সম্ভব না। যা বলার এবার মুখেই বলবে। যা হওয়ার হবে। বালিশ জড়িয়ে শুয়ে আছে নাজিফাহ। চোখ জোড়ায় নিদ্রা ভর করেছে। প্রথমবারের রিংটোনের শব্দ তার কর্ণ পর্যন্ত পৌঁছাল না। দ্বিতীয়বার মোবাইল রিং হতেই ধরফরিয়ে উঠে বসে সে। মোবাইল স্ক্রিনের নাম্বারটা দেখে চোখ দুটো কচলে নেয়। প্রথমে ভেবেছে ঘুমের ঘুরে ভুল দেখছে। পরে দেখল না, ঠিকই আছে। মোবাইল কানে ধরে হ্যালো বলতেই চমকে উঠে সে। অপর পাশ থেকে তাহমিদের উদ্বিগ্ন, অশান্ত গলা শুনে নাজিফাহ বিস্ফোরিত স্বরে বলল, স্যার আপনি আপনি আমাকে এতদিন মেসেজ করেছেন, গিফট পাঠিয়েছেন? তাহমিদ কম্পান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি পাঠিয়েছি। এখন বলেন আপনার বিয়ে কি ঠিক হয়ে গিয়েছে? বিয়ের কথা শুনে আরও আশ্চর্য হয় নাজিফাহ। কপাল কুঁচকে জিজ্ঞেস করে, আপনি বিয়ের খবর কই পেলেন? আগে আমার প্রশ্নের উত্তর দিন। বারবার যা হয় তাই হয়েছে। আবারও অপমানের মালা পড়েছি। কথাটা শুনে খারাপ লাগলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হার্টবিট নরমাল হচ্ছে। আপনি এই খবর কোথায় পেলেন? চুপ করে রইল তাহমিদ। তার চিন্তা কমেছে, এতেই শান্তি তার। তবে সে আর দেরি করবে না। চুপ করে আছেন কেন? আর এতদিন এভাবে গিফট দেওয়ার মানে কি? যদি বলি আপনাতে আসক্ত আমি, আপনি কি বিশ্বাস করবেন? যদি বলি আপনার মায় আটকা পড়েছি, আপনি কি মেনে নিবেন? যদি বলি আপনাকে ভালোবেসে আপনার দায়িত্ব নিতে চাই, আপনার সকল দুঃখ বিলীন করতে চাই, আপনি কি একটু ভরসা করবেন? যদি বলি আমি আপনাকে ভালোবাসি, আপনি কি ফিরতি ভালোবাসা দিবেন? আপনি কি শুনবেন আমার মনের আকুলতা, আপনাকে কাছে পাওয়ার তীব্র আর্তনাদ? যদি মনে হয় আমি আপনাকে প্রেম নিবেদন করছি, তবে তাই। শত অপেক্ষার পরেও আমার আপনাকেই চাই। প্রতিটা কথার নিশন নাজিফার শ্রবণগোচর হতেই একের স্থির হয়ে গেল সে। শিরদাঁড়া বেয়ে প্রবাহিত হতে লাগল তরল স্রোত। মোবাইল কানে ধরেই জড়বস্তুর ন্যায় বসে রইল। এমন একটা দিনের অপেক্ষায় ছিল সে। তবে আজ কেন সে দোটানায় ভুগছে? বুকের ভেতর কেন কাঁপছে তার?
এসব কি স্বপ্ন না সত্যি ঠাহর করতে পারছে না। আপনি তো মনে হয় বিবাহিত, বাচ্চাও আছে। এবারে শব্দ করে হাসল তাহমিদ। কোথাও নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়েছি বলে আমার মনে পড়ছে না। আমি খুব তাড়াতাড়ি আসছি আপনার গ্রামে, আমার পরিবার নিয়ে। আপনার উত্তরটা যেন হ্যাঁ হয়। এতদিনের করা শত দুশ্চিন্তা যেন এক লহমায় বিলীন হয়ে তাহমিদের বুকের ভেতরটা কেমন হালকা হালকা লাগছে। মোবাইলে নাজিফার একটা ছবি বের করে ছবিতে ঠোঁট ছোঁয়াল। আপনি আসলেই আমার আসক্তি, এভাবে ছেড়ে দেই কিভাবে? আলতো হেসে তাহমিদ ফোন লাগায় ফয়সালকে। ফয়সাল মিটিং শেষ করে হোটেল রুমে এসে গা এলিয়ে দিয়েছে। অফিসের পোশাক এখনো তার গায়ে। মোবাইল ভাইব্রেট করতেই বুজে রাখা ক্লান্ত অবিশ্রান্ত চোখ জোড়া মেলে তাকায়। রিসিভ করে নিবন্ত স্বরে বলল, দেবদাস কি বলবে বলে ফেল। শোনা গেল তাহমিদের উচ্ছ্বসিত কণ্ঠস্বর। আপনার বোধ হয় একমাত্র শালার বিয়ে খাওয়া হল না। ঘটনা কি দেবদাসের গলা দিয়ে আনন্দের বন্যা বইছে? আজ একটু বেশি প্রফুল্ল মনে হচ্ছে। এবার দ্বিগুণ উচ্ছ্বসিত হয়ে তাহমিদ বলল, আপনার কথায় ঠিক হয়েছে। দেখতে আসলেই বিয়ে হয় না। আচ্ছা, এখন বুঝি আমাকে রেখেই বিয়ে করে ফেলবে? 5 দিন অপেক্ষা করতে পারবে না? আমার তো 1 সেকেন্ডও অপেক্ষা করতে ইচ্ছে করছে না। যদি পারতাম তাহলে উড়াল দিতাম। শব্দযোগে হাসতে লাগল ফয়সাল। হাসবেন না ফয়সাল ভাই, নিজের বউ আছে তো আপনি কি বুঝবেন মিসকিনের কষ্ট? মধ্যাহ্নের সূর্য মাথার উপর সদর্পে আলো ছড়াচ্ছে। চালের গুঁড়ো সংরক্ষণের জন্য বড় একটা থালায় শুকাতে দিয়েছেন ফাহমিদা বেগম। নাজিফা সেগুলো হাত দিয়ে নেড়েচেড়ে উঠে দাঁড়াল। একটা ছায়া এসে পায়ের কাছে ঠেকল। সেই ছায়া অনুসরণ করে সামনে তাকাতেই সামনের মানুষটাকে দেখে চমৎকৃত হয়। চক্ষু জোড়া আপনা আপনি বড় হয়ে গেল তার। নাজিফা কোথায় ফাহিমের মা? রাতে খাবার টেবিলে বসে প্রশ্ন করলেন খালেদ মোশাররফ। মাছের মাথাটা উনার প্লেটে তুলে দিয়ে ফাহমিদা বেগম নির্লিপ্ততা স্বরে বললেন, বাপ ছেলে খেয়ে উঠো, আমরা মামিয়ে পড়ে খাব। কেন, রান্না কি কম করেছ নাকি যে পড়ে খাবে? রান্না কম করব কেন? তাহলে কি হয়েছে? কিছু হয়নি, আবার অনেক কিছুই হয়েছে। তোমরা চুপচাপ খেয়ে উঠো। আর কথা বাড়ালেন না খালেদ মোশাররফ। চুপচাপ খেয়ে উঠে চলে গেলেন। ফাহিম খাওয়া শেষ করে হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই ফাহমিদা বেগম ভাবলেশহীনভাবে বললেন, সময় গেলে সাধন হবে না। চমকে উঠে ফাহিম। চমকিত চোখে মায়ের দিকে নজর দিল। ভাবান্তর হল না ফাহমিদা বেগমের। তিনি আপন মনে এটো প্লেট সরিয়ে আরও 2টো প্লেটে ভাত নিচ্ছেন। ছোট্ট বইয়ের তাক থেকে নাজিফা 1000 বছর ধরে উপন্যাসের বইটা বের করল। উপরে ধুলো জমেছে। সেই ধুলো ঝেড়ে পাতা উল্টাতেই ফাহমিদা বেগমের ডাক শোনা গেল, নাজিফা অনেক রাত হয়েছে, খেয়ে যা। নাজিফা হাতের বইটা রেখে ধীর পায়ে ডাইনিং স্পেসে গেল। পুরো রুম একবার চোখ বুলিয়ে শ্লথ মন্থর গলায় বলে, বাবা খেয়েছে তো? মাথা দুলান ফাহমিদা বেগম। নাজিফার স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে বসে। নাজিফার সামনে প্লেট দিতেই সে না খেয়ে ভাতগুলো নাড়াচাড়া করতে লাগল। দৃষ্টি নিবন্ধ সাদা ভাতগুলোর দিকে। ফাহমিদা বেগম একদৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে রইলেন। উদাসীন, অনুদ্বিগ্ন নাজিফা। আপন ভাবনায় ব্যস্ত সে। খাচ্ছিস না কেন? মায়ের দিকে তাকিয়ে মলিন হাসল নাজিফা। নির্লিপ্ততা স্বরে বলল,
সকালে যা হলো তোমরা কি এগুলো বিশ্বাস করো মা? নিরুত্তর রইলেন ফাহমিদা বেগম। চোখের কালো মণি জোড়া নিবন্ধ নাজিফার চোখে। মায়ের কাছ থেকে আশানুরূপ উত্তর না পেয়ে ভারী হয়ে এলো নাজিফার কণ্ঠস্বর। শুকনো ঢুক গিলে সে। বিশ্বাস করেছ তাই তো? মা, বিশ্বাস করো আমি ওসবের কিছু না। কোথা থেকে এসব এসেছে আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। কথাগুলো বলতে বলতে বেদনা, মর্মযন্ত্রণার অশ্রু স্পর্শ করেছে তার গাল। ফাহমিদা বেগম উঠে এলেন। নাজিফার চোখের পানি মুছে দিল পরম মমতায়। খাবার পাতে চোখের পানি ফেলে না, এতে অক্লান হয়। মায়ের পেট জড়িয়ে ধরে নাজিফা। হেঁচকি তুলে কেঁদে চলেছে সে। ফাহমিদা বেগম নাজিফার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কান্নার প্রকোপ একটু কমতেই নাজিফা কাপা গলায় বলল, সকালের সেই ঘটনার পর থেকে বাবার চোখে চোখ মিলাতে আমার সংকোচ হচ্ছে। বাবা নিশ্চয়ই তার মেয়েকে খারাপ মনে করছে। আমি কিভাবে বাবার সামনে যাব? তুমিও আমাকে খারাপ মনে করছো তাই না মা? প্রতিটা মা তার সন্তানকে রন্ধ্রে রন্ধ্রে চিনে। সবার থেকে সবকিছু লুকিয়ে রাখলেও মায়ের কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। সন্তানের অপরাধী চোখজোড়া দেখলে মা বুঝতে পারে। আমি তো চিনি আমার সন্তানকে। 10টা মাস এই পেটে ধরে পৃথিবীর আলো দেখালাম। সবাই যদি ছি ছি করে মুখ সরিয়েও নেয়, কিন্তু মা পারে না। সন্তানের সাথে যে মায়ের নারীর সম্পর্ক, তোর মা এসব বিশ্বাস করে না। নাজিফা তার মাকে আরো শক্ত করে চেপে ধরল। কালকে আমরা সবাই কুমিল্লা যাচ্ছি। তাহমিদের কথা শুনে খাওয়া ছেড়ে ওর দিকে মনোনিবেশ করে সবাই। কুমিল্লা তো আমাদের কোনো আত্মীয়ের বাড়ি নেই। তাহলে কুমিল্লা কোথায় যাবি? অফিসের কাজে যাবি নাকি? মায়ের প্রশ্নের উত্তরে মাথা নাড়ে তাহমিদ, যার মানে হল না। তাহলে কেন যাবি তুই? তুবার প্রশ্ন শুনে প্রশস্ত হাসে সে। হারিয়ে যাওয়া সিমটা আমি পেয়েছি। তুবা প্রফুল্ল স্বরে বলে, সত্যি? রাশেদা খাতুন খাচ্ছে কম ওদের দেখছে বেশি। মনোয়ারা বেগম দুই ভাই বোনের কথা কিছুই বুঝতে পারছেন না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। খাওয়া শেষ করো, এরপর বলছি কেন যাব। খাওয়া শেষ করে সবাই বসল। অপেক্ষা তাহমিদের কথা শোনা। তাহমিদ মায়ের পায়ের কাছে এসে মেঝেতে বসল। নিজের মাথাটা মায়ের কোলে রাখল। শান্ত স্বরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও মা। হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে এই ছোট্ট মাথায়। ফারিয়া সোফা ছেড়ে নামল। ছোট ছোট হাতে তাহমিদের মাথায় হাত রাখল। মনোয়ারা বেগম এক গাল হেসে বললেন, আমার ভাত বোধ হয় উঠল। তোর আরেক মা হাজির হাত বুলানোর জন্য। মনোয়ারা বেগমের কথায় সবাই উচ্চ শব্দে হাসতে লাগল। তাহমিদ নিষ্প্রভ ধীরগতিতে বলল, মা, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্ত শোনার পর তুমি কি আমার উপর নারাজ হবে? এবারে তিনিও তাহমিদের মাথায় হাত রাখলেন। আমার ছেলে নিশ্চয়ই কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। শুকনো ঢুক গিলে তাহমিদ। তার মা যতই বলুক না কেন তার ভয় হচ্ছে। আমরা কাল সবাই নাজিফাহদের বাড়ি যাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে। হাত থেমে গেল মনোয়ারা বেগমের। রাশেদা খাতুন আর তুবাও তাহমিদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে। মনোয়ারা বেগম কি জবাব দিবেন ভেবে পাচ্ছেন না। তুমি আমার সিদ্ধান্তে নারাজ তো? আচ্ছা, তবে যাব না। আমি কয়েক বছর আগেও তোমার সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি, আর আজও তোমার সিদ্ধান্ত মাথা পেতে নিব। তবে অন্য কাউকে বিয়ে করতে বলো না। আমার দ্বারা সম্ভব না।
আমার মন ওই একজনেই আটকে আছে। বিষণ্ণ মুখে উঠে দাঁড়ায়। তুবার মুখটাও কালো। তাহমিদ নিজের রুমের দিকে পা বাড়ায়। রাশেদা খাতুন মনোয়ারা বেগমকে কিছু বলার জন্য মুখ খুলতেন, মনোয়ারা বেগম অধর প্রসারিত করেন। কাল কয়টার সময় রওনা দিবি? মায়ের দিকে তাকিয়ে তৃপ্ত হাসল তাহমিদ। দ্রুত পায়ে আবারও মায়ের পদতলে বসে পড়ল। উৎফুল্ল স্বরে বলল, তুমি সত্যি যাবে মা? মাথা দুলান তিনি। তাহলে এতক্ষণ চুপ করে ছিলে কেন? হুট করেই কথাটা হজম করতে পারছিলাম না। তোর এমন একটা সিদ্ধান্তের জন্য আমি কতগুলো দিন অপেক্ষা করে আছি। তোর যাকে পছন্দ তাকেই বিয়ে কর। আমি শুধু চাই তোর একটা সংসার হোক। তুবার মুখের অন্ধকার কেটে গিয়ে যেন সূর্য উদিত হল। রাশেদা খাতুন ও হাসলেন। মাউই মা, সকাল রেডি হয়ে থাকবেন। 8টার বাসে যাব আমরা। আমাকে কেন এসবের মাঝে টানছ? আমি থাকি বাসায়। আপনার আরেকটা ছেলে থাকলে কি না গিয়ে পারতেন? মধ্যাহ্নের সূর্য মাথার উপর সদর্পে আলো ছড়াচ্ছে। উঠানের দড়িতে থাকা শুকনো কাপড়গুলো হাতে তুলে নিল নাজিফা। অন্যথায় রোদের তাপে কাপড়ের রং নষ্ট হয়ে যাবে। চালের গুঁড়ো সংরক্ষণের জন্য বড় একটা থালায় শুকাতে দিয়েছেন ফাহমিদা বেগম। নাজিফা সেগুলো হাত দিয়ে নেড়েচেড়ে উঠে দাঁড়াল। একটা ছায়া এসে পায়ের কাছে ঠেকল। সেই ছায়া অনুসরণ করে সামনে তাকাতেই সামনের মানুষটাকে দেখে চক্ষু ছানাবড়া নাজিফার। বাচ্চা কোলে তাহমিদ দাঁড়িয়ে আছে তারই অক্ষিপ্তে। পিছনে আরও 3 জন নারী। নাজিফা চমকিত স্বরে বলল, আপনি? উত্তর পড়ে দিচ্ছি। আগে আমার ভাগ্নিকে একটু শোয়ানোর ব্যবস্থা করে দিন। বাচ্চা মেয়েটা গরমে একেবারে নাজেহাল। আর আমাদের একটু ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। কাঁচপুরের 1.5 ঘন্টার জ্যামে সবাই পেরেশান। তার উপর আপনাদের বাড়ি চিনতেও অনেকটা সময় লেগেছে। সেই কবে এসেছি। নাজিফা কোনো জবাব না দিয়ে ঘুমন্ত ফারিয়াকে কোলে তুলে নিল। সবাইকে কলপার দেখিয়ে দিয়ে ফারিয়াকে নিজের রুমে এসে শুইয়ে দিল। ফাহমিদা বেগম কাউকে চিনতে পারছেন না। মেয়েও কোনো জবাব দিচ্ছে না। কপাল কুঁচকে শুধু সবাইকে দেখছে। মা, আমাকে দেওয়ার জন্য যে মাংসগুলো রান্না করে ফ্রিজে রেখেছিলে সেগুলো গরম করো আর ভাত বসাও। উনারা খাবেন। এবার ফাহমিদা বেগম নাজিফা হাত চেপে ধরলেন এরা কারা জানার জন্য। নাজিফা মায়ের দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে ভালো করে দেখ মা। দেখো চিনতে পারো কি না। ওই যে 5 বছর আগে। ফাহমিদা বেগম নাজিফার হাত ছেড়ে তাহমিদের দিকে তাকাল। কিছুক্ষণ বাদে চিনতে পেরেই বললেন, এরা এখানে কি করছেন? এদের এখানে কি কাজ? জানি না, আবার জানিও। বাবাকে ঘুম থেকে ডেকে তুলো আর উনাদের খাবারের ব্যবস্থা করো। উনারা নিশ্চয়ই ক্ষুধার্ত। ফাহমিদা আবারও চুলায় ভাত বসালেন। আর যাই হোক, মেহমানকে তো আর অভুক্ত রাখা যাবে না। ভাত বসিয়ে তিনি খালেদ মোশাররফকে ঘুম থেকে ডেকে তুললেন। নাজিফা গামছা নিয়ে এলো কলপারে। সবার হাত মুখ ধোয়া শেষ। তিনজকে নিজের রুমে যেতে বলে তাহমিদের হাতে গামছা দিল। তাহমিদ মুচকি হেসে বলল, বলেছিলাম না খুব শীঘ্রই আসছি। কপাল কুজিত করে তাহমিদের দিকে তাকিয়ে রইল সে। বেলা নামতে শুরু করেছে। রোদের প্রখরতাও কম। বসার ঘরে সবাই উপস্থিত। ফাহিম এক কোনো দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। ভাইজান, আমি আপনার মেয়েকে নিজের মেয়ে করে নিয়ে যেতে চাই। মনোয়ারা বেগম খালেদ মোশাররফকে কথা বলতেই উনি মনোয়ারা বেগমের দিকে প্রশ্নের বাণ ছুড়লেন। নিজের মেয়ে তো 5 বছর আগেও করতে চেয়েছিলেন। করলেন না তো কোনো এক কারণে।
আজকে হঠাৎ আবার কেন? আল্লাহর সিদ্ধান্তে ভরসা করেন তো? হয়তো তখন বিয়েটা ওদের জন্য কল্যাণকর ছিল না। না হলে কোনো না কোনোভাবে বিয়েটা তখন সম্পূর্ণ হতো। মনোয়ারা বেগম হয়তো জানতেন এমন প্রশ্ন করবেন, তাই আগেই উত্তর রেডি করে রেখেছিলেন। খালেদ মোশাররফ কি বলবেন ভেবে পেলেন না। নিচের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলেন। আপনি হয়তো আপনার মেয়েকে আমার থেকে ভালো কিংবা আরও প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিতে পারবেন, কারণ নাজিফা সেগুলো ডিজার্ভ করে। তবে আমি তাহমিদ আপনার মেয়েকে বিয়ে করতে না পারলে আর কাউকে বিয়ে করব না। যাকে মনে মনে চেয়েছি তাকে না পেলে মনে হয় না আমি অন্য কারো সাথে সুখী হতে পারব। তাহমিদের কথা শুনে আঁতকে উঠলেন উনি। তাহমিদের কথায় অবাক হয়েছেন ফাহমিদা বেগম সহ ফাহিমও। তারা যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছেন না। খালেদ মোশাররফ আশ্চর্যান্বিত হয়ে তাহমিদের দিকে তাকিয়ে রইলেন। আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমার কি বলা উচিত সেটাও বুঝতে পারছি না। মেয়ের বাবা আমি। মেয়ে তো অবশ্যই বিয়ে দিব। তবে কেউ হুট করেই এসে আমার মেয়ের হাত চাইলেই তো দিব না। আমি যাচাই বাছাই করব। ছেলে সম্পর্কে খোঁজ খবর নিব। সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ের মতামত। অবশ্যই আপনি আমাদের ছেলে সম্পর্কে খোঁজ খবর নিবেন। আমিও এই পরিবারের মেয়েকে নিজের ছেলের বউ করেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন পরিবার আপনি কোথাও পাবেন। আর ছেলে সম্পর্কে না হয় প্রথম ভোট আমিই দিলাম। তাহমিদ সোনার টুকরো ছেলে। হয়তো আপনার কাছে বেশি বেশি মন হতে পারে, তবে ও আমার ছেলে থেকে কোনো অংশে কম না। আপনার মতামতের ভিত্তিতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বউকে ঘরে তুলব। মনোয়ারা বেগম কথাটা শেষ করতেই তাহমিদ বলল, আমরা আবার ঢাকা ফিরব। আপনি অনুমতি দিল আপনার মেয়ের সাথে আমি আলাদা করে কয়েকটা কথা বলতে চাই। সে কি আজই ফিরবে? সবাই তো ক্লান্ত, আজকের রাতটা থেকে গেলে ভালো হতো। সেভাবে কোনো আপ্যায়ন করতে পারলাম না। ফাহমিদা বেগমের কথার প্রেক্ষিতে মনোয়ারা বেগম বলেন, এই স্বল্প সময়ে যেই আপ্যায়ন করেছেন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ চাইলে আবার আসব, বারবার আসব। তখন হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন। ওয়ার্ডরোবের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নাজিফা। তাহমিদ খাটে বসে নাজিফার রুম পর্যবেক্ষণ করছে। এত লুকোচুরির মানে কি? নাজিফার প্রশ্ন শুনে তার দিকে তাকায় তাহমিদ। জানি না, হয়তো ভয় ছিল যদি তুমি আমাকে রিজেক্ট করো। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না। এতদিন বিয়ে কেন করেননি? আপনি কেন করেননি? আই থিংক উত্তরটা আপনার জানা। আপনি সেদিন রেস্টুরেন্টে বলেছিলেন না, আমার সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার পরে একটা সুন্দর সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন। আপনার মতো স্বপ্ন আমিও দেখেছিলাম। হয়তো ততদিনে আপনার জন্য সফট কর্নারও তৈরি হয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ার পর আমার বারবার মনে হয়েছিল আমি আপনাকে ঠকিয়েছি। অন্য কারো সাথে নতুন জীবন শুরু করলে হয়তো আমি সুখী হব না। মায়ের জোড়াজড়িতে যতগুলো মেয়ে দেখেছি কেন জানি ওদের দেখলে আপনার আদল আমার চোখে ভাসত। পুরুষ মানুষ সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পরে একটু একটু মানসিক শান্তি চায়, আর সেটা হয়তো আপনাতেই নিহিত। আমি জানি না, হয়তো আল্লাহ আপনার ভাগ্যটা আমার সাথে জুড়ে রেখেছেন। না হলে কেন আমি বিয়ে করলাম না বা আপনার বিয়ে হলো না? কেন জোড়া লাগা পথ আলাদা হয়েও আবার দিনশেষে একত্রিত হল? উত্তরটা না আপনার জানা আর না আমার। আমি যদি নাকচ করে দেই? নাজিফার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসল তাহমিদ। সেই হাসির অর্থ হল, হয়তো আপনি আমার ভাগ্যে নেই। আমি আপনার বাবাকেও বলেছি।
আপনাকেও বলছি, নাজিফা হয়তো আরো ভালো কাউকে পাবে, কিন্তু তাহমিদের নাজিফাহকেই লাগবে। হয় নাজিফা আর নয়তো কাউকে না। নাজিফা চমৎকৃত চোখে তাহমিদের দিকে তাকিয়ে রইল। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাই কি অসুস্থ? না তো। কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। বিদায় বেলা তাহমিদ খালেদ মোশাররফকে উদ্দেশ্য করে বললেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে বিয়ের ব্যাপারটা কাউকে বলবেন না। বাকিরাও যেন না বলে। আপনারা চারজনের মাঝেই যেন সীমাবদ্ধ থাকে, খুব কাছের কাউকেও না। আমাদের কথা যদি কেউ জিজ্ঞেস করে কিছু একটা বলে চালিয়ে দিন। ছুটি শেষে নাজিফার সাথে ঢাকা এসেছিলেন খালেদ মোশাররফ, তাহমিদ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। আসার আগে ফাহমিদা বেগম এবং ফাহিমকে সাবধান করে এসেছেন এসব কথা যেন কাউকে না বলে। তারপর নাজিফার বাড়িওয়ালার সাহায্যে টানা 3 দিন তাহমিদের বাসার আশপাশ থেকে তাহমিদ সম্পর্কে খোঁজ খবর নেয়। নাজিফার এমডির সাথে কথা বলে তাহমিদ সম্পর্কে জেনে নেয়। তেমন কেউ খারাপ বলেনি তাহমিদ সম্পর্কে, মোটামুটি সবাই ভালো তথ্যই দিয়েছে। রাতের বেলা ছাদে বসে আছে বাপ বেটি, ঠান্ডা হাওয়া বইছে। আগামীকাল খালেদ মোশাররফ গ্রামে ফিরবেন। তিনি পশ্চিমাকাশে তাকালেন। মিটিমিটি করছে তারকা, দুচোখে উনার অশ্রু টলমল করছে। কিন্তু অন্ধকারে বুঝা গেল, সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই সেই অশ্রু গাল স্পর্শ করল। না, এ দুঃখের অশ্রু না, মেয়ের একটা গতি হবে, সেই আনন্দের অশ্রু। অনেক সহ্য করেছে উনার মেয়ে, এবার যদি একটু সুখের মুখ দেখে। উনি ফোন লাগালেন তাহমিদের নাম্বারে। সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছে ফয়সাল। ক্লান্ত শরীর নিয়ে সোজা তাহমিদদের বাসায় এসেছে। ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে বসার ঘরে আড্ডা দিচ্ছে সবাই। তুবা ফয়সালের জন্য রান্না করছে। ফয়সাল গল্পের ফাঁকে ফাঁকে তুবার দিকে তাকাচ্ছে, বউকে কাছে পাওয়ার জন্য নিষ্পিস করছে। কিন্তু বউ তার মহা ব্যস্ত। বিকট শব্দে তাহমিদের মোবাইল বেজে উঠল। চমকে উঠে ফয়সাল, সবার আড়ালে বুকে থু থু দেয়। তাহমিদ সালাম দিয়ে তার মায়ের কাছে দিল। মনোয়ারা বেগম চোখের ইশারায় জিজ্ঞেস করলেন, কে? তাহমিদ স্বাভাবিকভাবে বলল, নাজিফার বাবা। তাহমিদ রান্নাঘরে গিয়ে তুবাকে কিছু একটা বলতেই মুচকি হেসে চুলার আঁচ কমিয়ে বসার ঘরে এলো। মনোয়ারা বেগম সাবলীলভাবে কথা বলছেন, না ভাই, আমাদের আর কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব বউ ঘরে তুলতে চাই। আগামী শুক্রবার হলে আরো ভালো হবে। ফোনের ওপাশ থেকে খালেদ মোশাররফ বললেন, আমার একমাত্র মেয়ে, এভাবে সাদামাটা কিভাবে বিদায় দেই বলুন তো? তাছাড়া গ্রামে আমি 10 জনের সাথে চলাফেরা করি, তাদেরও তো বলতে হবে। আর আয়োজনেরও তো একটা ব্যাপার আছে। একা হাতে কিভাবে সামলাবো আমি? 15-20 দিন সময় পেলে ভালো ছিল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নাজিফা। বাবার বলা প্রতিটা কথাই সে শুনছে। সে মিশ্র অনুভূতি অনুভব করছে, হালকা ভয় আর হালকা সুখ। অবশেষে তারও একটা সংসার হবে। বহু বছর আগে যাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিল ঠিক তারই সাথে। মনোয়ারা বেগম বলেন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আমি দেরি করতে চাইছি না, কারণ দেরি করলেই কেউ সেই সুযোগের ফয়দা লুটবে। আমরা বিয়ের পরও অনুষ্ঠান করতে পারব। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি, বলেই কল কেটে দিলেন খালেদ মোশাররফ। কি শালা বাবু, কয়দিন পর তো ম্যারিড ট্যাগ লাগাবা শরীরে।
বুঝবে বউ কি জিনিস। বউর সাথে থাকলে কয়দিনে বছর যায়। কথা শেষ করেই তুবার দিকে। তুবা আগুন লাল চোখে ফয়সালের দিকে তাকিয়ে আছে। তুবার দিকে তাকিয়ে ফয়সাল শুকনো ঢুক গিলে। আপনার সাথে আমার জরুরি কথা আছে ফয়সাল ভাই। আমার রুমে আসবেন? এটা কি করে সম্ভব তাহমিদ? আর তোমার হবু শ্বশুরই বা কি বলবে? কে নাকে গিয়ে সব খবরদারি করছে। উনাকে নিয়ে চিন্তা করতে হবে না। উনাকে আমি সামলে নিব। উনি মেয়ের কথা চিন্তা করে হলেও রাজি হবেন। আপনি না করবেন না প্লিজ। আপনাকে তো সবই বললাম। আপনি যদি ওখানে গিয়ে খোঁজ খবর নেন বা আশেপাশে নজর রাখেন কেউ ধারণাও করতে পারবে না। আপনারও কাজটা সহজ হবে। আমি শুধু মানুষটাকে চিনতে চাই। মেয়েটাকে বুঝি খুব ভালোবাসো? তা জানি না, কিন্তু পাশে থাকলে কেমন জানি সুখ সুখ অনুভব হয়। আবারও তাহমিদের ফোন বেজে উঠল। এবারেও খালেদ মোশাররফ ফোন করেছেন। তাহমিদ রিসিভ করতেই উনি বললেন, তোমার আশেপাশে কেউ আছে? তাহমিদ না বলতেই উনি পুনশ্চ বললেন। তখন নাজিফা সামনে থাকায় কিছু বলতে পারেনি। আমার মেয়ের কেন বিয়ে হচ্ছে না বা কেন বিয়ে ভাঙছে সেসব বিষয়ে হয়তো জানো। বিয়ের ব্যাপারটা জানাজানি হয়ে গেলে হয়তো তোমার কাছেও কোনো নেতিবাচক খবর যাবে। আগেই জেনে নিচ্ছি তোমার কি মতামত। পরে কিন্তু আমার মেয়েটাকে অপমান করো না। তাহমিদ অধর প্রসারিত করে বলল, আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো আমার নাজিফাকেই লাগবে। মনে মনে খালেদ মোশাররফ আলহামদুলিল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে আপনার কাছে আমার একটা আবদার আছে। বিয়েটা আমি এই শুক্রবারের মাঝেই করতে চাই। কিন্তু আমি একা হাতে সব সামলাবো কি করে? আমার ছেলেটাও তো ছোট। আপনি যদি অনুমতি দেন তো আমার বোনের স্বামী আপনাদের বাড়ি যাবে। বিয়ের সকল খরচে আপনাকে সাহায্য করবে। দেখ বাবা, ছেলেপক্ষ থেকে কেউ একজন এসে আমাকে সাহায্য করছে, ব্যাপারটা দৃষ্টিকটু না? ছেলে মনে করে আমাকে একটু ভরসা করেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। হয়তো খুব বড় কারণ আছে। আপাতত বলছি না। আগে চোর ধরি তারপর বলবো। আমি রিস্ক নিতে চাই না। বধূ বেশে তাহমিদের রুমে বসে নাজিফা। বসে থাকতে থাকতে তার কোমর ব্যথা করছে। এতক্ষণ চোখ বুলি এসে তাহমিদ রুম দেখছিল। বেশ পরিপাটি। দরজা খোলার আওয়াজে গুটিয়ে বসে সে। তাহমিদ এসেছে। নাজিফার মুখোমুখি বসে সে। মেহেদি রাঙা হাত দুটো ধরল তাহমিদ। শিউরে ওঠে নাজিফা। তবে মাথা তুলে তাকাল না। নতজানু হয়ে বসে থাকা নাজিফার দিকে তাহমিদ অপলক অনিমেষ তাকিয়ে রইল। বহুদিনের চোখের তৃষ্ণা মিটাতে ব্যস্ত সে। আচমকাই তাহমিদ বলে উঠল, আই ওয়ান্ট টু কিস ইউর ফরহেড। এবারে নাজিফা মাথা উঁচিয়ে তাহমিদের চোখের দিকে তাকাল। চোখ জোড়ায় হাজারো আকুলতা। না, এই তৃষ্ণার্ত চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না। সে তলিয়ে যাবে অতলে। তাহমিদ পুনশ্চ বলল, ক্যান আই? চলবে।